সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি তোমাদের সোমা ম্যাডাম। সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে আর নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিও বেশি থেকে বেশি লাইক করবে, শেয়ার করবে, আর যদি পড়ার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার পড়ানোটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টস করে জানাবে। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবীর বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণের বইয়ের ভিতরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আমি প্রত্যেকটা পেজ ওয়াইজ আমি প্রশ্ন উত্তর তোমাদেরকে বোঝাবো। প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্ন, মহাকর্ষ কী? এই মহাবিশ্বে প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানতে থাকে, একেই মহাকর্ষ বলে। 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলে? আপন মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করতে করতে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে প্রদক্ষিণ করার এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, মুক্তিবেগ কাকে বলে? অথবা কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে ওপরের দিকে ছুটলে সেটা আর নিচে পড়ে না কেন? উত্তরটা দেখো, কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। এর পরের প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবী নিজের মেরুরেখার সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করে ঘুরতে ঘুরতে যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পরিক্রমণ পথকে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ বলে। পৃথিবীর কক্ষপথটি যে সমতলে অবস্থান করছে তাকে কক্ষতল বলে। অর্থাৎ যে তলে থেকে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষতল। এখানে দেখো 2টো প্রশ্ন আছে, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল, এই দুটো আমি আলাদা প্যারা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। 5 নম্বর প্রশ্নটা দেখো, অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কাকে বলে? উত্তরটা দেখো, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। তারপরে দেখো 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। 6 নম্বর প্রশ্নটা দেখো, চান্দ্রমাস কাকে বলে? পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সময় লাগে 28 দিন, এই সময়কে চান্দ্রমাস বলে। এরপরের প্রশ্নটা দেখো, 7 নম্বর প্রশ্ন, সৌর বছর কি? পৃথিবী সূর্যের সামনে নিজ মেরুরেখার ওপর আবর্তন করতে করতে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে উপবৃত্তাকার কক্ষপথে
সূর্যকে একবার পূর্ণ পরিক্রমণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা বা প্রায় 1 বছর। একে এক সৌর বছর বলে। এরপরের প্রশ্নটা দেখো, 8 নম্বর প্রশ্ন। পৃথিবীর অক্ষ কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলানো কেন থাকে বা হেলানো কেন? উত্তরটা দেখো, সৃষ্টির আদি লগ্নে কোনো বৃহৎ মহাজাগতিক বস্তুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটার কারণেই পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে বলে বিজ্ঞানীরা মনে করেন। এরপরের প্রশ্নটা দেখো, 9 নম্বর প্রশ্ন। অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে? ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে 1 দিন যোগ করে বছরটিকে 366 দিনের করা হয়, সেই বছরটিকে অধিবর্ষ বলা হয়। এরপরের প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্ন। দিন রাত্রির হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো, অথবা দিন রাত্রির হ্রাস বৃদ্ধির সঙ্গে ঋতু পরিবর্তন কিভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা একটুখানি বড় হবে, এটা বেশি নাম্বারের আসলে এইভাবেই লিখতে হবে। দেখো, ভূপৃষ্ঠে দিন ও রাত্রি হ্রাস বৃদ্ধির 4টি অবস্থা লক্ষণীয়। ক নম্বর পয়েন্টটা দেখো, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর পৃথিবীর 2 মেরু সূর্যের থেকে সমান দূরে অবস্থান করে, ফলে ওই 2 দিন সূর্য রশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই 2 দিন উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে। এজন্য ওই 2 দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়। দিন রাত্রির দৈর্ঘ্য সমান হওয়ায় দিনের বেলা আগত তাপের পুরোটা রাত্রে বিকীর্ণ হয়ে বায়ুমণ্ডলে উত্তাপের সমতা বজায় থাকে। 21শে মার্চ দিনটিকে মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয় এবং 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হয়। খ নম্বর পয়েন্টসটা দেখো, 21শে জুন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, তাই উত্তর গোলার্ধে আলোকিত ছায়াবৃত্তের পরিমাণ অন্ধকার ছায়াবৃত্তের পরিমাণের থেকে বেশি হয়। আলোকিত অংশের মধ্যে উত্তর গোলার্ধের অংশ বেশিক্ষণ থাকে বলে দিনের দৈর্ঘ্য বেশি হয় এবং রাতের দৈর্ঘ্য কম হয়। তাই সূর্যতাপের পুরোটা ছোট রাতে বিকীর্ণ হতে না পেরে বায়ুমণ্ডলে সঞ্চিত হয়ে গ্রীষ্মকালের সূচনা হয়। এই সময় দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা থাকে বলে শীতকালের সূচনা হয়। 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। এরপর গ নম্বর পয়েন্টসটা দেখো, 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে ঠিক 21শে জুনের বিপরীত অবস্থা হয়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, ফলে দক্ষিণ গোলার্ধে আলোকিত ছায়াবৃত্তের পরিমাণ বেশি হয়। আলোকিত অংশের মধ্যে দক্ষিণ গোলার্ধের অংশ বেশিক্ষণ থাকে বলে দিনের দৈর্ঘ্য বেশি হয় এবং রাতের দৈর্ঘ্য কম হয়। তাই সূর্যতাপের পুরোটা ছোট রাতে বিকীর্ণ হতে না পেরে বায়ুমণ্ডলে সঞ্চিত হয়ে গ্রীষ্মকালের সূচনা হয়। এই সময় উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা থাকে বলে শীতকালের সূচনা হয়। 22শে ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলে। ঘ নম্বর পয়েন্টটা দেখো, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর উত্তর মেরুতে একটানা 6 মাস দিন ও দক্ষিণ মেরুতে
মাস রাত্রি থাকে। 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ অবধি উত্তর মেরুতে একটানা 6 মাস রাত্রি ও দক্ষিণ মেরুতে 6 মাস দিন থাকে। এখানে অ্যান্সারটা শেষ হলো। আমি ছবিটা তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি কোন ছবিটা তোমরা আঁকবে। এখানে দেখো 10 নম্বর পৃষ্ঠায় এই যে ছবিটা আছে, ঋতুগুলো কেন আসে, এই যে এই ছবিটা তোমরা এঁকে নেবে। এই ছবিটা খুব ভালোভাবে দেওয়া আছে এখানে বইতে। এই ছবিটা কিন্তু আঁকতেই হবে, যদি চিত্রসহ আলোচনা করতে দেওয়া থাকে প্রশ্নে, তাহলে কিন্তু এই ছবিটা তোমাদেরকে আঁকতেই হবে, না হলে কিন্তু মার্কস কাটা যাবে। এর পরের প্রশ্নটা দেখো, 11 নম্বর প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে অথবা রবি মার্গ কী? হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। রবি কথার অর্থ সূর্য এবং মার্গ কথার অর্থ পথ। সূর্যের এই আপাত গতিপথকেই রবি মার্গ বলে। এর পরের প্রশ্নটা দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলে অথবা নরওয়েকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে কেন? 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন থাকে। ফলে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতেও সূর্যকে দেখা যায়। এজন্য একে নিশীথ সূর্য এবং নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। এর পরের প্রশ্নটা দেখো, মেরু প্রভা বা মেরু জ্যোতি সম্পর্কে যা জানো লেখো। মেরু প্রভা বা মেরু জ্যোতি কী? পৃথিবীর উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলে যে বর্ণময় আলোকছটার সৃষ্টি হয় তাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে। এখানে যদি প্রশ্ন আসে মেরুপ্রভা বা মেরুজ্যোতি কাকে বলে, তাহলে তোমরা এই প্যারাটা শুধু লিখলেই হবে। কিন্তু এখানে প্রশ্ন যেহেতু বলেছে মেরুপ্রভা বা মেরুজ্যোতি সম্পর্কে যা যেন লেখো, সেই জন্য একটু ব্যাখ্যা করতে হবে উত্তরটা। এরপরে দেখো সৃষ্টি। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বিভিন্ন গ্যাসীয় উপাদান অক্সিজেন, নাইট্রোজেন অতি বেগুনি রশ্মির প্রভাবে আয়নিত হয়ে লাল, সবুজ, বেগুনি মেরুজ্যোতির সৃষ্টি করে। শ্রেণী বিভাগ। উভয় মেরু অঞ্চলে নিম্নোক্ত 2 ধরনের মেরুজ্যোতির সৃষ্টি হয়। এক হচ্ছে সুমেরু প্রভা। 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত উত্তর মেরুতে যে মেরুজ্যোতির সৃষ্টি হয় তাকে সুমেরু প্রভা বলে। খ নম্বর হচ্ছে কুমেরু প্রভা। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে যে মেরুজ্যোতির সৃষ্টি হয় তাকে কুমেরু প্রভা বলে। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, পার্থক্য নির্ণয় করো। ক হচ্ছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি। এইভাবে তোমরা মাঝখান দিয়ে দাগ টেনে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি লিখে নিয়ে তোমরা পার্থক্য করতে পারো, উত্তরটা লিখতে পারো। দেখো প্রথম পয়েন্টসটা দেখো, কর্কট সংক্রান্তি। এই দিনটিতে সূর্য কর্কট ক্রান্তি রেখার 23.5 ডিগ্রি উত্তর এই রেখার উপর লম্বভাবে কিরণ দেয়।
মকর সংক্রান্তি এই দিনটিতে সূর্য মকর ক্রান্তি রেখার 23.5 ডিগ্রি দক্ষিণ এই রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 2 নম্বর পয়েন্ট দেখো, পৃথিবীর উত্তর গোলার্ধ এই সময় সূর্যের দিকে হেলে অবস্থান করে। কোথায়? কর্কট সংক্রান্তি রেখার উপর। এখানে দেখো 2 নম্বর পয়েন্টসটা, মকর সংক্রান্তিতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ এই সময় সূর্যের দিকে হেলে অবস্থান করে। 3 নম্বর পয়েন্টস দেখো, এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। আর মকর সংক্রান্তিতে এই সময় উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। 4 নম্বর পয়েন্টস দেখো, এই দিন সূর্যের উত্তরায়ণ পর্ব শেষ হয় বলে একে উত্তরায়ণান্ত দিবস বলে। আর 4 নম্বর পয়েন্টস এদিকে দেখো, মকরক্রান্তি রেখায় এই দিন সূর্যের দক্ষিণায়ন পর্ব শেষ হয় বলে একে দক্ষিণায়নান্ত দিবস বলা হয়। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, এটা পরীক্ষায় আসতে পারে, এই জন্য এই পার্থক্যটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এছাড়াও বই থেকে তোমরা আরও পার্থক্য নিজেরা করে নিতে পারো, যেমন ধরো অপসুর ও অনুসুর অবস্থান, এই পার্থক্যটা, তারপর কক্ষপথ ও কক্ষতল, এছাড়াও আছে মহাবিষুব ও জলবিষুব, এগুলো খুব সোজা পার্থক্য, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করে বই থেকে করে নেবে। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আমি এই অধ্যায়ের বইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি আগের পার্টে আলোচনা করে দিয়েছি। আমি এই ভিডিওতে লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটা অন করবে, যাতে পরের পড়ানোর ভিডিওগুলো তোমরা পেয়ে যাও সঙ্গে সঙ্গে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার পড়ানো তোমাদের কেমন লাগছে কমেন্টস করে আমাকে জানাবে।